চলে আসি আমরা তড়িৎচুম্বকীয় আবেশের পরের পার্টে। আমরা এবার মেন ইন্ডাকশনের যে মেন বিষয়, মূল বিষয়, তার মধ্যে প্রবেশ করব। আমরা প্রথমেই আলোচনা করব তড়িৎচুম্বকীয় আবেশ কি, ঘটনাটা কি। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা বললাম যে তড়িৎ চুম্বক আবেশ বিষয়টা আমরা একবার ভালো করে বুঝবো। হোয়াট ইজ দিস তড়িৎ চুম্বক আবেশ, ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমরা ধরো প্রথমেই স্থায়ী চুম্বক ব্যবহার করলাম। স্থায়ী চুম্বক আর কি তার সঙ্গে না, আর তার সঙ্গে একটা বদ্ধ কুণ্ডলী। কি কি ব্যবহার করলাম? একটা স্থায়ী চুম্বক আর একটা বদ্ধ কুণ্ডলী। সাপোজ আমি একটা স্থায়ী চুম্বক নিয়েছি, এটা একটা স্থায়ী চুম্বক। চুম্বক মানে তার দুটো পোল রয়েছে, এটা নর্থ আর এটা সাউথ। আর আমি একটা বদ্ধ কুণ্ডলী নিলাম, ধরো এইটা হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী। আচ্ছা, কুণ্ডলীটা একটু আমি এরকম ভাবে আঁকি। কুণ্ডলীর সহিত একটি গ্যালভানোমিটার যুক্ত রয়েছে, আর এটা হচ্ছে তার অক্ষ। এই এটা একটা বদ্ধ কুণ্ডলী। তাহলে দুটো জিনিস আমি নিয়েছি। কি কি বললাম? একটা স্থায়ী চুম্বক নিয়েছি আর একটা বদ্ধ কুণ্ডলী নিয়েছি, আর বদ্ধ কুণ্ডলীর সঙ্গে একটা গ্যালভানোমিটার রয়েছে। এখন তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটনাটা কি বলছে বা সংজ্ঞা কি বলছে? না, সংজ্ঞা আমাদেরকে বলছে কি না, কোনো বদ্ধ বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয়, তাহলে ওই বদ্ধ বর্তনীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে আমি কথাটা লিখছি। তাহলে আমি কি বললাম? না, বললাম একটি বদ্ধ বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেই বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। আর এই যে ঘটনাটা, একেই বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে আমি আবার একবার প্রথম থেকে ব্যাখ্যা করছি। একটি বদ্ধ বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেই বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই আবিষ্ট হওয়ার ঘটনাকে, বা আমি বলতে পারি এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয় মানে কি, এখানে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। এখন এখানে কতগুলো বিষয় রয়েছে, যে বদ্ধ বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন কথাটার মানে কি? কথার মানে, এবার আমরা এই ছবির দিকে চলে আসি। ছবিতে দেখতে পাচ্ছি এটা বদ্ধ বর্তনী, এটা হচ্ছে স্থায়ী চুম্বক। তাহলে চুম্বক রয়েছে মানে চুম্বক থেকে প্রচুর পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নির্গত হচ্ছে। নর্থ পোল মানে প্রচুর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নির্গত হচ্ছে, আর সাউথ পোলে কি হচ্ছে? প্রচুর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এসে কি করছে? প্রবেশ করছে। এটা আমাদের কাছে পরিষ্কার। কিছু লাইন এখান থেকে গিয়ে এখানে টার্মিনেট করছে, সেটাও সমস্যা নেই কোনো। তো যাই হোক, নর্থ পোল থেকে নির্গত হচ্ছে, সাউথ পোলে টার্মিনেট মানে প্রবেশ করছে। আমরা ফ্লাস্কের ধারণাতে পড়েছিলাম আগেই, যে তার মানে এর সামনে যদি কোনো তল থাকে, তাহলে সেই তলের মধ্যে দিয়ে বলরেখাগুলো অতিক্রম করবে। তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন মানে হচ্ছে এই তলের সহিত জড়িত ফিল্ড লাইন্সের সংখ্যার পরিবর্তন।
তাহলে সোজা বিষয়, এর সহিত জড়িত ফিল্ড লাইন্স এর সংখ্যা মানে চৌম্বক বলরেখার সংখ্যা যা কিনা নির্গত হচ্ছে ম্যাগনেট থেকে, সেই সংখ্যার যদি পরিবর্তন হয় তাহলেই এখানে দেখা যাচ্ছে গ্যালভানোমিটার মানে তার একটা কাঁটা রয়েছে, তার মানে তার একটা কাঁটা রয়েছে, দেখা যাচ্ছে সেই যে কাঁটা, সেই কাঁটার বিক্ষেপ হচ্ছে। আমরা বুঝবো কি করে তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে বা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে? এখানে ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার নিডল, গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ দ্বারা, তখন বলছি এর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন মানে হচ্ছে বলরেখার সংখ্যার পরিবর্তন। এখন বিষয় হচ্ছে যে বলরেখার সংখ্যার পরিবর্তন কিভাবে হবে, কিভাবে হতে পারে? আমি ধরলাম যে তারের কুণ্ডলী নিয়েছি বা বদ্ধ বর্তনী নিয়েছি, আমি ধরলাম সেই বদ্ধ বর্তনী স্থির, বদ্ধ বর্তনী স্থির রয়েছে। তাহলে কি হতে পারে না চুম্বক কাছে আসতে পারে, কাছে আসতে পারে মানে চুম্বক বর্তনীর কাছ দিকে আসতে পারে, বা চুম্বক দূরে যেতে পারে। তাহলে বর্তনীকে স্থির রেখে চুম্বক কাছে আসতে পারে, চুম্বক দূরে যেতে পারে। দুটো কেসেই কিন্তু বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, এটা বুঝতে পেরেছো? উল্টোটা আমি ধরলাম চুম্বক স্থির, তাহলে চুম্বক স্থির থাকলে উল্টোটা হবে। তার মানে কি? তার মানে বর্তনী কাছে আসতে পারে বা বর্তনী দূরে যেতে পারে। উল্টোটা হলো মানে ম্যাগনেট স্থির, কয়েল পাশে আসছে বা কয়েল দূরে যাচ্ছে, বর্তনীটা কাছে আসছে দূরে যাচ্ছে, তাতেও কিন্তু এই বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। তুমি বুঝতেই পারছো তোমরা স্বাভাবিকভাবে যে এ স্থির এ কাছে এলে দূরে গেলে বা এ স্থির এ কাছে এলে দূরে গেলে, শুধু কি এই দুটো? না, উভয়ে, মানে বর্তনী ও চুম্বক উভয়ে পরস্পরের দিকে এলে, তাতেও হতে পারে, বা পরস্পর থেকে দূরে গেলে, এতেও হতে পারে। তার মানে যদি তারা পরস্পরের দিকে আসে বা পরস্পরের থেকে দূরে যায়, এক্ষেত্রেও হবে। তাহলে কি কি কেস হলো? বর্তনী স্থির, ম্যাগনেট কাছে আসতে পারে দূরে যেতে পারে, ম্যাগনেট স্থির, বর্তনী কাছে আসতে পারে দূরে যেতে পারে, তারা দুজনেই পরস্পরের কাছে আসতে পারে, দুটোই পরস্পর থেকে দূরে যেতে পারে। তাহলে হবে না কখন? না যখন দুটো স্থির রয়েছে, দুটোই স্থির, বর্তনী তার জায়গায় স্থির, চুম্বক তার জায়গায় স্থির। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বর্তনীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের কিন্তু পরিবর্তন হবে না। তার মানে ফিল্ড লাইন্স এর নাম্বারের কোনো চেঞ্জ হবে না। অর বলতে পারো যদি উভয়ে সমবেগে গতিশীল হয়, একই বেগে উভয়েই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা পরিবর্তন হবে, ঠিক আছে, ফিল্ড লাইন্স এর নাম্বারে। এক্সেপ্ট আমি কিন্তু আর্থের ম্যাগনেটিক ফিল্ডকে এখানে আলোচনার মধ্যে আনছি না, ঠিক আছে, আর্থের ম্যাগনেটিক ফিল্ডের এখানে আলোচনার বিষয় নেই, আমি এই দুটোর মধ্যে আলোচনা রাখছি, সীমাবদ্ধ রাখছি। তাহলে এই যখন সিচুয়েশন হবে, এই সিচুয়েশন গুলোতে আমরা দেখতে পাবো কি না এর মধ্যে একটা কাঁটার বিক্ষেপ হচ্ছে, তখন আমাদের কাছে এটা বুঝতে আর অসুবিধা হবে না যে তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে এই ঘটনার ফলে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে আমরা কি বলবো? না তাকে আমরা বলবো আবিষ্ট তড়িৎচালক বল, ঠিক আছে। বা আমরা বলতে পারি যে
তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তাকে তুমি কি বলতে পারো? না, তাকে তুমি বলতে পারো আবিষ্ট তড়িৎ প্রবাহ। তার মানে কি হলো? এটা হলো ইনডিউসড ইএমএফ। ব্যাপারটা বোঝার আছে। আবিষ্ট তড়িৎ চালক বল মানে ইনডিউসড ইএমএফ। ইএমএফ দ্যাট ইজ ইনডিউসড। ইনডিউসড মানে ইন্ডাকশন থেকে, আর এটা হচ্ছে ইনডিউসড কারেন্ট, আর দ্য ফেনোমেনা ইজ ইন্ডাকশন। তাহলে তারা কিরকম পরস্পরের সঙ্গে কোরিলেটেড? ঘটনাটা হচ্ছে ইন্ডাকশন, যে তড়িৎ চালক বল পেলাম ইনডিউসড ইএমএফ, যে তড়িৎ প্রবাহ পেলাম সেটাকে বলছি ইনডিউসড কারেন্ট, এন্ড দ্য ফেনোমেনা ইজ ইন্ডাকশন। এবার এখানে কতগুলো জিনিস আমি বলি, যদিও এটা পরে বললে ভালো হতো। এখন দেখা যাচ্ছে কি, যে সাপোজ নর্থ পোল যখন কাছের দিকে যাচ্ছে, কার? এই বর্তনীর। তাহলে এটা বর্তনী, এটা ম্যাগনেট। ম্যাগনেট যদি কাছের দিকে আসে সেক্ষেত্রে কাঁটার বিক্ষেপ যেদিকে হচ্ছে, দূরে গেলে দেখা যাচ্ছে কাঁটার বিক্ষেপ অপোজিট দিকে, গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ। এবং আমি একটা ছোট এক্সপেরিমেন্ট করে দেখাবো ইন্ডাকশনের এই ঘটনাটা, একদম খুব সামান্য এক্সপেরিমেন্ট, এটা আমি দেখাবো। তাহলে কাছে এলে যেদিকে কাঁটার বিক্ষেপ হচ্ছে, দূরে গেলে কাঁটার বিক্ষেপটা উল্টো দিকে হচ্ছে। এটা যদিও আমি একটু পরে এর ব্যাখ্যাটা দেব যখন আমি লেঞ্জের ল আলোচনা করব, কিন্তু দেখা যাচ্ছে এটা উল্টোটা। ম্যাগনেট স্থির, বর্তনী কাছে আসছে তখন কাঁটার বিক্ষেপ যেদিকে হচ্ছে, বর্তনী যখন দূরে যাচ্ছে তখন কাঁটার বিক্ষেপ উল্টো দিকে। তাহলে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গেল, বা তুমি নিজে করলেও এক্সপেরিমেন্ট কিন্তু এটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো তড়িৎচুম্বকীয় আবেশের কতগুলো বিষয়, প্রাথমিক বিষয় আমরা আলোচনা করলাম। এরপরে কয়েকটা জিনিস আমি বলবো, যে আমি একটু এই পার্টটা মুছে দিচ্ছি, এই দিকটা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা আলোচনা করি যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আবিষ্ট তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রশ্ন ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে আমি তো ইন্ডাকশন হচ্ছে ইনডিউসড ইএমএফ পাচ্ছি, এটা ঠিক। তাহলে এই ইনডিউসড ইএমএফ এর মান আমাদের কাছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে প্রথমে আমরা বলতে পারি কি না, কোন কোন বিষয় এখানে রিলিভেন্ট, এখানে কি কি কাজে লাগছে? ম্যাগনেট কাজে লাগছে, বদ্ধ বর্তনী কাজে লাগছে। তার মানে আমরা বলতে পারি যে নাম্বার ওয়ান, এই যে বর্তনী নিয়েছি সেই বর্তনীর পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস। এবার একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি আমরা, যে এখানে একটা আমি টার্ন নিয়েছি, সাপোজ এইটাই অনেকগুলো পাক দিয়ে বর্তনীটা তৈরি হয়েছে। তার মানে একটা পাকের সহিত যদি চৌম্বক প্রবাহের সংখ্যার পরিবর্তন হয়, তাহলে অনেকগুলো পাকের সঙ্গে চৌম্বক প্রবাহের সংখ্যার পরিবর্তন হবে, কোনো অসুবিধা নেই। তার মানে সেক্ষেত্রে সেটা কি হবে? বেশি হবে। তাহলে আমরা অলরেডি পড়েছিলাম যে দ্যাট ইজ ফাই সমান বিএ। একটা পাকের জন্য ফর নাম্বার অফ টার্ন 1, যদি এটা এখানে এন সংখ্যক পাক হয়, এন সংখ্যক পাকের জন্য তখন আমরা বলবো দ্যাট ইজ ফাই এন ইকুয়াল টু এন বিএ। সিম্পল, এন গুণ হবে। তার মানে পাক সংখ্যার সঙ্গে ইএমএফ এর সম্পর্ক কি না, পাক সংখ্যার সঙ্গে ইএমএফ এর সম্পর্ক হচ্ছে বাবু সমানুপাতিক। ইনডিউসড ইএমএফ এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। নাম্বার অফ টার্নস বাড়লে কিন্তু কি হবে না, ইনডিউসড ইএমএফ এর মান কিন্তু বাড়বে। নাম্বার ওয়ান পয়েন্ট হলো বর্তনীর পাক সংখ্যা। নাম্বার টু, যে ম্যাগনেট ব্যবহার করছি তার পোল স্ট্রেংথ বা মেরু শক্তি। হ্যাঁ, মেরু শক্তি একটা ফ্যাক্টর। কেন? যার যত মেরু শক্তি বেশি সে তত শক্তিশালী চুম্বক। আমাদের সাধারণ ধারণায় তারা হচ্ছে শক্তিশালী চুম্বক।
যে যত শক্তিশালী চুম্বক মানে তার চৌম্বক ক্ষেত্র ততটাই স্ট্রং। চৌম্বক ক্ষেত্র তো এমনি এমনি স্ট্রং হয় না, তার মানে সেই ম্যাগনেট বেশি সংখ্যক বলরেখা ছড়িয়ে দিচ্ছে, তাই তো। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড মানে কি, আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটে আমরা পড়েছি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড মানে ফিল্ড লাইন গুলোকে আমরা ঘন বলেছিলাম, নিবিড় ভাবে রয়েছে স্ট্রং ম্যাগনেটিক। উইক ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড লাইন গুলো পাতলা। আচ্ছা, ফিল্ড লাইন স্ট্রং কে দেবে? যে ম্যাগনেটটা স্ট্রং হবে। তার মানে মেরু শক্তি যত বাড়বে তত কি হবে না, তত অবশ্যই ইএমএফ বাড়বে। তাহলে এও কিন্তু সমানুপাতিক সম্পর্ক, যত পোল স্ট্রেন্থ বাড়বে তত কিন্তু ফিল্ড এটা বাড়বে, ইএমএফটা বাড়বে। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর পয়েন্ট চলে আসো। এই যে দুটো বস্তু, এই দুটো বস্তুর আপেক্ষিক গতিবেগ আমরা অলরেডি বলেছিলাম। আপেক্ষিক গতিবেগ মানে কি না, মানে সাপোজ আমার এই হাতটা কুণ্ডলী আর এটা ম্যাগনেট। ম্যাগনেট কুণ্ডলীর দিকে আসছে, সে এভাবেও আসতে পারে আবার এভাবেও আসতে পারে। সে দূরে সরছে, এভাবেও দূরে সরতে পারে আবার দ্রুত দূরে সরতে পারে। তার মানে আপেক্ষিক গতিবেগটা বেশিও হতে পারে কমও হতে পারে। আপেক্ষিক গতিবেগ মানে একটার সাপেক্ষে আরেকটার গতিবেগ। তার মানে এই নয় যে এটাকে স্থির থাকতে হবে, তারা পরস্পরের দিকেও আসতে পারে, তারা পরস্পর থেকে দূরে সরে যেতে পারে, একটা স্থির থেকে একটা কাছে আসতে পারে, একটা দূরে যেতে পারে, হোয়াট এভার মেবি। কিন্তু সেটা যদি ভেরি ফাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের কিন্তু পরিবর্তন হয়। তাহলে সেই জন্য আপেক্ষিক গতিবেগ যত বেশি হবে এখানেও কিন্তু সমানুপাতিক সম্পর্ক, ততই কিন্তু তাহলে গতিবেগ বেশি, তার মানে ইনডিউসড ইএমএফ বেশি। তো এই তিনটে বেসিক জিনিস যার উপর আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ভর করে। ক্লিয়ার হয়েছে? মোটামুটি বোঝা গেছে বর্তনীর পাক সংখ্যা, মেরু শক্তি, আপেক্ষিক গতিবেগ। নেক্সট পার্ট দেখো। আচ্ছা, যদি আমাকে বলে যে তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রশ্ন করলো আমাদেরকে, মান তো বললেন, তাহলে অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? অভিমুখ যদি আমরা আলোচনা করতে চাই, যদিও এই জায়গাতে অভিমুখটা বলা যায় না যতক্ষণ না আমরা লেঞ্জের সূত্র বলছি, তাও একটা জায়গা থেকে আমরা বলতে পারি অভিমুখটা। আমি প্রথমেই বলছিলাম যে বাবু এটাকে স্থির রেখে যদি ম্যাগনেট কাছে আসে তাহলে কাঁটার বিক্ষেপ যেদিকে হচ্ছে, দূরে সরলে কাঁটার বিক্ষেপ অপোজিট দিকে হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে। এই শুধু এই জায়গাটা মাথায় রেখে তুমি দুটো জিনিস বলতে পারো, কি না আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ মূলত যে বিষয়ের উপর নির্ভর করে, নাম্বার 1, আমি যদি সহজ করে বলি, সামনে কোন মেরু, আমাকে দেখতে হবে এটা। তার মানে কি, আরো ভালো করে বললে মেরুর প্রকৃতি, মানে সামনে নর্থ পোল আছে না সাউথ পোল আছে। কেন সেটা আমি আর একটু পরে বলবো লেঞ্জের সূত্রের সময়। তাহলে এটার উপর নির্ভর করে সামনে কোন মেরু। আর 2 নম্বর বিষয়, যে এই যে মেরুটা, যে মেরু হোক সেটা কাছে আসছে নাকি দূরে যাচ্ছে, দুটো বিষয়। কি কি বললাম না, আবিষ্ট তড়িৎচালক বলে অভিমুখ দুটো বিষয়ের উপর নির্ভর করে। চৌম্বকের কোন মেরু পরিবাহীর কাছে আছে তার উপরে, কোন মেরুটা পরিবাহীর কাছে আছে তার উপরে, নর্থ না সাউথ। আর নাম্বার 2, পরিবাহীর সাপেক্ষে চুম্বকের গতির অভিমুখ, পরিবাহীর সাপেক্ষে চুম্বকের গতি। যেটাকে আমি একটু সহজ করে বললাম, মেরু কাছে আসছে মানে চুম্বক কাছের দিকে আসছে না দূরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আরো ভালোভাবে বললে পরিবাহীর
সাপেক্ষে চুম্বকের গতির অভিমুখ। আর আমাদের সাধারণ ভাষায় বললে এটা কাছে আসছে না দূরে যাচ্ছে, এই বিষয়টার উপর নির্ভর করে। তাহলে আমি কি কি আলোচনা করলাম? আমি আলোচনা করলাম তড়িৎচুম্বকীয় আবেশ কি। আবেশটা বোঝানোর জন্য আমি দুটো জিনিস ব্যবহার করলাম, স্থায়ী চুম্বক আর বদ্ধকুণ্ডলী। স্থায়ী চুম্বক আর বদ্ধকুণ্ডলীর মধ্যে ঘটনাটা ব্যাখ্যা করলাম, যেখানে তড়িৎচুম্বক যেখান থেকে আসছে। ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট। ইনডিউসড ইএমএফ এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ইনডিউসড ইএমএফ এর অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা কি না, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রাবলী। তাই এটা মুছে দিচ্ছি। আমাদের এরপর আলোচনার বিষয় তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রাবলী। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রাবলী। সূত্রাবলী মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে অনেকগুলো সূত্র আছে। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত আলোচনাতেই বলেছিলাম প্রথমে একদম যে বিজ্ঞানীর নাম আসে উনি হচ্ছেন বিজ্ঞানী ফ্যারাডে। ঠিক আছে, তো ফ্যারাডের যে অবদান, সে অবদান ভোলার মতো নয় আমাদের কাছে। মানে আমাদের সবার কাছেই ফ্যারাডে এক প্রকার ভগবানের মতো, যা দিয়েছেন। যাই হোক, ওনার যে সূত্র, প্রথমে আমরা আসি সেটাতে। ফ্যারাডের সূত্র। প্রথম কথা হচ্ছে সূত্রের বিবৃতি কি বলেছে। আমরা দশম শ্রেণীতে কিন্তু পড়েছি সূত্র, চলতড়িৎ চ্যাপ্টার একদম শেষের দিকে ছিল, সেখানেও আমরা সূত্র বলি। সূত্র কিন্তু পরিবর্তন হয় না। ক্লাস 10-এ যে সূত্র পড়েছি এমনটা নয় যে 12-এ এসে সূত্র পাল্টে যাবে, সূত্রটা একই থাকে। 10-এ যেটা আমরা পড়েছিলাম সেটা তোমাদের হয়তো মনে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা, এই সূত্রটা আর কিছু নয়, তড়িৎচুম্বকীয় আবেশের যে সংজ্ঞা একটু আগে বলেছিলাম সেটাই কিন্তু সূত্র, ফ্যারাডের সূত্র। অর্থাৎ আমরা কি পড়েছিলাম না, কোন কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এটা তো তড়িৎচুম্বকীয় আবেশের মূল বিষয়, তাই তো? আমি আবার একবার লিখছি, হোক। তাহলে কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই তো বক্তব্য ছিল। তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তবেই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তার মানে চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হতে থাকবে ততক্ষণই আমরা কিন্তু কুণ্ডলীতে তড়িৎচালক বল পাবো। তাহলে ভালো করে দেখো, চৌম্বক প্রবাহের পরিবর্তন, কুণ্ডলীতে তড়িৎচালক বল। তার মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলবে, বা আমরা ঘরোয়া কথায় বললে হবে, ঠিক আছে, তত সময় বা ততক্ষণ আমরা কুণ্ডলীতে তড়িৎচালক বল পাবো। এটাই আমাকে ফ্যারাডে বললেন। অর্থাৎ উনি কি বললেন, আমরা যদি ভাবি যে এই যে আমরা সূত্রটা পড়লাম এর তাৎপর্য কি, ইউটিলিটি কি, এক কথায় যদি আমাদের বোঝানো হয় তাৎপর্য কি, না উনি আমাদেরকে বললেন যে কি শর্তে তড়িৎ চুম্বকীয়
আবেশ হবে। উনি আমাদেরকে শুধু এইটা বললেন যে কি শর্তে তড়িৎ চুম্বকীয় আবেশ হবে। তার মানে কি না, যতক্ষণ এই পরিবর্তন চলবে ততক্ষণ কুণ্ডলীতে তড়িৎ চালক স্থায়ী থাকবে। এবার আগের বক্তব্যগুলোর সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করো। যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণ ইএমএফ পাবো, মানে কি যদি উভয় স্থির হয়ে যায় তাহলে ইনডিউসড ইএমএফ নেই। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। উনি কিন্তু ইনডিউসড ইএমএফ এর মান নিয়েও কিছু বলেননি, উনি কিন্তু ইনডিউসড ইএমএফ এর অভিমুখ নিয়েও কিছু বলেননি, উনি শুধু বলেছেন কি শর্তে ইন্ডাকশন হবে। তাই এটাকে বলা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডের সূত্র। এটা কিন্তু অবশ্যই ফ্যারাডের প্রথম সূত্র। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু ফার্স্ট ল। প্রথম সূত্রে উনি কি বললেন না, কি শর্তে তড়িৎচুম্বকীয় আবেশ হবে। প্রথম সূত্র আছে মানে অবশ্যই এরপরে দ্বিতীয় সূত্র আসবে। উনি এরপরে এলেন দ্বিতীয় সূত্রে, অর্থাৎ সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। দ্বিতীয় সূত্রে এসে উনি কিন্তু ইন্ডাকশনের শর্ত বলার পরে উনি এবার ভাবতে শুরু করলেন যে তাহলে ইনডিউসড ইএমএফটা যদি মাপা যায় তাহলে কি হবে। তখন উনি আরেকটা সূত্র দিলেন। উনি সেখানে বললেন কি, উনি বললেন যে সময়ের সাপেক্ষে কোন কুণ্ডলীতে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে মানে হার বলা হচ্ছে, হার মানে কি পার ইউনিট সাইজ, সেটা কি হবে না আবিষ্ট তড়িৎ চালক বলের সঙ্গে সমানুপাতিক হবে, মানে মানের সঙ্গে। ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কি বললাম, সময়ের সাপেক্ষে কোন কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক প্রবাহে পরিবর্তন, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎ চালক বলের সমানুপাতিক। আচ্ছা, আমি যদি বিবৃতিটা লিখি তাহলে সময়ের সাপেক্ষে বর্তনীতে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎ চালক বলের সহিত সমানুপাতিক। তার মানে কি, আমি আবার এখান থেকে মেন দুটো লাইনে চলে আসব। তার মানে আমরা যদি গাণিতিক ভাবে একে প্রকাশ করি, ই ভ্যারাইজাজ ডি ফাই বাই ডিটি, দ্যাট মিনস যদি ডিটি সময়ে ডি ফাই পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, তাহলে ভালো করে বোঝো, ডিটি সময়ে ডি ফাই পরিমাণ পরিবর্তন হলে একক সময়ে কি হবে না ডি ফাই বাই ডিটি পরিমাণ পরিবর্তন, তাই তো। তাহলে সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ যদি ই হয়, দ্যাট মিনস ই ভ্যারাইটাস ডি ফাই বাই ডিটি। তার মানে কি, এবার একটু ভালো করে ভেবে দেখো, একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে ইনডিউসড ইএমএফ এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাতে আমরা কি আলোচনা করছিলাম না, যত আপেক্ষিক গতিবেগ বেশি হবে, দ্রুত হবে, সেক্ষেত্রে তত বেশি ইনডিউসড ইএমএফ হবে। আমরা বলেছিলাম না, ওখানে এই সূত্র পড়ার আগে আলোচনা করেছিলাম। সেই কথাই কিন্তু এখানে ঘুরে ফিরে এলো, বা ফ্যারাডে কিন্তু তার দ্বিতীয় সূত্রে এই কথাই বললেন, যত রেট অফ চেঞ্জ বেশি, যত রেট অফ চেঞ্জ বেশি তত ইনডিউসড ইএমএফ বেশি। রেট অফ চেঞ্জ বেশি হতে পারে কোন কোন ভাবে, একটার জায়গায় 5টা পাক ব্যবহার করলে রেট অফ চেঞ্জ পরিবর্তন হতে পারে কোন কোন ভাবে, দ্রুত কাছাকাছি এলে, দ্রুত দূরে সরে গেলে রেট অফ চেঞ্জ পরিবর্তন হতে পারে কিভাবে না যদি মেরু শক্তির পরিবর্তন হয়,
তাহলে এই সবগুলো কন্ডিশন আমাদের ছিল তড়িৎ চালক বল, ইনডিউসড ইএমএফ বাড়ার কন্ডিশন, সেগুলোকে লিগালাইজ করলেন ফ্যারাডে দ্বিতীয় সূত্রে, বা আমরা বলতে পারি দ্বিতীয় সূত্র থেকে সেগুলো বলছি, এমনটাও বলা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে সময়ের সাপেক্ষে বর্তনীতে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার, এটা হচ্ছে মেন লাইন, আবিষ্ট তড়িৎচালক বলের সমানুপাতিক মেন লাইন। তাহলে পরিবর্তনের হার বেশি, আবিষ্ট তড়িৎচালক বলের মান বেশি, ই ভ্যারাইজাজ ডি ফাই বাই ডিটি, এটা উনি বললেন দ্বিতীয় সূত্রে। তাহলে এখন যদি বলি এর যেমন একটা তাৎপর্য ছিল, তাহলে এর তাৎপর্য কি? এই দ্বিতীয় সূত্র, এই সূত্রই প্রথম ইনডিউসড ইএমএফ এর মানে আবিষ্ট তড়িৎ চালক বলের মানের ধারণা দেন। এই সূত্রই প্রথম আবিষ্ট তড়িৎ চালক বলের মানের ধারণা দেয়। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে ফ্যারাডের সূত্র তো আবিষ্কার হয়ে গেল। তাহলে এর সীমাবদ্ধতা কি আমরা যদি সহজ করে বুঝি, এই সূত্রের ড্রব্যাকস কি? হ্যাঁ, ফ্যারাডে বলেছেন ইনডিউসড ইএমএফ কোন কন্ডিশনে হবে উনি বলেছেন। ফ্যারাডে বলেছেন যে ইনডিউসড ইএমএফ এর মান কি হবে উনি বলেছেন, কিন্তু উনি ইনডিউসড ইএমএফ এর অভিমুখ আর ইনডিউসড কারেন্টের অভিমুখ এই সংক্রান্ত কোনো ধারণা দেননি। ইনডিউসড ইএমএফ এর কোনো অভিমুখ কোন দিকে হবে আবিষ্ট তড়িৎচালক বলের এই ধারণা কিন্তু উনি দেন। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারলাম? তাহলে ফ্যারাডের সূত্রগুলি থেকে আমি আবিষ্ট তড়িৎচালক বলের কারণ জানতে পারলাম, মান জানতে পারলাম, কিন্তু এই যে আমি বলেছিলাম যে ম্যাগনেট কাছে এলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ যেদিকে হয়, ম্যাগনেট দূরে সরে গেলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ উল্টো দিকে হয়, অর্থাৎ অভিমুখ একটা প্রশ্ন চিহ্ন। এই প্রশ্ন চিহ্ন থেকে গেল ফ্যারাডের দুটো সূত্রের পরে, আফটার দ্যাট। এটাই হচ্ছে ড্রব্যাক কার? ফ্যারাডের সূত্র। তখন একজন নতুন বিজ্ঞানী এলেন, লেঞ্জ। লেঞ্জ এসে বললেন, উনি একটা সূত্র দিলেন। উনি কি করলেন? উনি শুধু বাবু একটু চেঞ্জ করে দিলেন, এখানে ছিল ই ভ্যারাইজাজ ডি ফাই বাই ডিটি, উনি বললেন যে না, একটা শুধু মাইনাস চিহ্ন লাগিয়ে দাও। এই একটা ঋণাত্মক চিহ্ন দিয়েই উনি পুরো গেম পাল্টে দিলেন এবং এই সীমাবদ্ধতা কিন্তু দূর করে দিলেন। উনি বললেন যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন দিকে হবে যে সে তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। আমি যদি সহজ করে বলি তাহলে কি বললেন না, উনি বললেন আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। মানে এ ঠিক সেই কালিদাসের মতো বাবু, যে ডালে বসছে সে ডালকেই কাটছে। কালিদাস এত নাকি বোকা ছিল, যে ডালে বসতো সেই ডালে কেটে ফেলতো, তারপরে সে আবার বিরাট বড় লেখক হয়েছিলেন, বড় বড় উপন্যাস লিখেছিলেন। সেরকম ব্যাপার, নিজের সৃষ্টির কারণকে বাধা দিচ্ছে, এ অদ্ভুত ব্যাপার। আর এটা বোঝানোর জন্য সামনে মাইনাস চিহ্ন, ঋণাত্মক চিহ্ন চলে এলো। তাহলে তড়িৎ চুম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন ওই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে নিজের সৃষ্টির কারণ। মানে কি, আমরা ঘুরিয়ে বলতে পারি যে আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়।
তাহলে বর্তনীতে কোনো কারণে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছিল সেই তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়, আর এই বাধা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন উনি ইউজ করেন। শুধু এইটুকু ডিফারেন্স, ই ভ্যারাইজেস ডিফাই বাই ডিটি, ই ভ্যারাইজেস মাইনাস ডিফাই বাই ডিটি হয়ে গেল লেঞ্জের সূত্র। তাহলে তিনটে সূত্র, ফ্যারাডের দুটো সূত্র ফার্স্ট এন্ড সেকেন্ড, আর লেঞ্জের সূত্র, এই মোটামুটি তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত তিনটে ল আমরা দেখতে পেলাম। এবার একটা ছোট জিনিস যদি আলোচনা করি, ই ইকুয়াল টু ডিফাই বাই ডিটি, এখান থেকে একটু ছোট্ট একক নিয়ে একটু ছোট আলোচনা করা যাক। আচ্ছা, ই মানে ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ এর বেসিক্যালি একক কি হয়? ভোল্ট হয়। ইএমএফ মানে ভোল্ট হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভোল্ট সমান ডিফাই মানে ওয়েবার, অলরেডি আমরা পড়েছি ওয়েবার বাই সেকেন্ড, ভোল্ট সমান ওয়েবার বাই সেকেন্ড, বা আমরা শর্টে বলতে পারি ওয়েবার সমান ভোল্ট ইন্টু ইন্টু সেকেন্ড, ওয়েবার সমান ভোল্ট ইন্টু সেকেন্ড, ভোল্ট সমান ওয়েবার পার সেকেন্ড, ওয়েবার সমান ভোল্ট ইন্টু সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা, এই লটা আমরা এই এককটা আমরা পেলাম এই সূত্র থেকে। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রগুলো আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমরা পরবর্তী বিষয়ে যাব।